এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বর্ষার দিনে পায়ে হেঁটে ভার্সিটিতে যাচ্ছে আদিরা। রাস্তার কিনারাতে পানি জমে আছে। আদিরা পানি দেখে রিস্ক নিয়ে প্রায় রাস্তার মাঝে চলে যায়। হঠাৎই আদিরা পিঠে ধাক্কা অনুভব করে, সেই পানিতেই উপুর হয়ে পড়ে যায়। এই পানি থেকেই বাঁচতেই সে রাস্তার মাঝখানে গিয়েছিল, আর এখন সে সেই পানিতেই একদম নাজেহাল অবস্থা। আদিরা কিছু বুঝে ওঠার আগেই কিছুটা সামনেই একটা বাইক দুম করে উল্টে যায়। বাইকের লোকটা ছিটকে রাস্তায় পড়েছে। বাইক অ্যাক্সিডেন্ট দেখে আদিরা রাগ দুঃখ ভুলে তাড়াতাড়ি করে উঠে সেই বাইকটার কাছে যায়। গিয়ে দেখে একটা লোক হেলমেট পরা অবস্থায় রাস্তার মধ্যে পড়ে হাত ধরে কাতরাচ্ছে। আশেপাশে 3-4 জন লোক বাইক অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে জড়ো হয়েছে। একজন বলছে, এই মাইয়া, তুমি রাস্তাঘাটে দেখে চলতে পারো না? রাস্তার মাঝখানে কেন আইছো? তোমারে বাসাইতে গিয়া পোলাটার অ্যাক্সিডেন্ট হইলো। আরেকজন বলছে, বাইক থাকলে যেন মানুষ আসমানে উড়ে, দিক বেদিকে তাকায় না, দেয় টান। আদিরা দুজনের কথাই শুনে কিন্তু কোনো প্রত্যুত্তর করে না। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনার বিশ্লেষণ করছে, কিন্তু কেউ ছেলেটার ধরে উঠাচ্ছে না। অগত্যা আদিরা ছেলেটার হাত ধরে উঠাতে চাইলেই ছেলেটা ঝাড়া দিয়ে আদিরার হাত ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে উঠে বসে, বাম হাত দিয়ে কোনো মতে মাথার হেলমেটটা খুলে আদিরার দিকে রাগত দৃষ্টিতে তাকায়। ছেলেটা হেলমেট খুলতেই আদিরা ছেলেটাকে চিনতে পারে। এই যে তার ভার্সিটির সিনিয়র মারশাদ ইশরাক, যাকে কিনা পুরো ভার্সিটি চিনবে নাই বা কেন? সে তো ভিপি পদের প্রার্থী, আর পুরো ভার্সিটি সবার মারশাদকেই নতুন ভিপি হিসেবে চাই। তার উপর মেয়েরা তো। কিন্তু আদিরা ওনাকে ভয় পায়। সে এখন ভয়ে 2 পা পিছিয়ে গেল। মারশাদ আদিরাকে দেখে রাগে কটমটিয়ে বলে উঠে, এই তোমার সমস্যা কি? চোখ কি হাতে নিয়ে হাঁটো? আদিরা ভয় পেয়ে মাথা নিচু করে ডান হাতের নখ দিয়ে বাম হাতের নখ খুঁজছে। মারশাদের প্রশ্নে ভয়ে কেঁপে উঠে চুপ করে থাকে। মারশাদের হাঁটুর কাছে জিন্স ছিঁড়ে হাঁটু ছিলে গেছে, তবে পায়ের থেকে বেশি ব্যথা পেয়েছে ডান হাতে। আদিরাকে ধাক্কা দিয়ে সরাতে গিয়ে বেকা দেয়। আশেপাশের লোকজন মারশাদের বাইকটা সোজা করে উঠায়। মারশাদ বাইকের উপর হেলমেটটা রেখে খোঁড়াতে খোঁড়াতে আদিরার কাছে এলো। আদিরা দৃষ্টি নিচু রেখে এদিক ওদিক তাকাচ্ছে। মারশাদ রুষ্ট স্বরে বলে, রাস্তার মধ্যে হাঁটার সময় চোখ কান কি আসমানে তুলে হাঁটো? আমি যে 2বার হর্ন দিলাম শুনেছিলে? রাস্তার মাঝখানে কেন এসেছো? আদিরা দৃষ্টি এদিক ওদিক ঘোরাতে গিয়ে মারশাদের হাঁটুর দিকে নজর যায়। আদিরা দেখে সেখানে রক্ত জমাট বেঁধে আছে। আদিরা সেখানে হাত দিতে নিলে মারশাদ বাম হাতে আদিরার হাত ধরে ফেলে আর বলে, কি হয়েছে? তুমি আমার কথার জবাব দিচ্ছ না কেন? এখন কি চোখ কানের সাথে সাথে মুখের জবানটাও খুইয়ে বসেছো? আদিরা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আসলে মানে এই তোমার সমস্যা কি? তোমার মুখে কথা ফোটে না? আসলে মানে এগুলা কি? আদিরা নিচু স্বরে বলল, ভাইয়া রাস্তার ধারে পানি তো, তার জন্য আমি পানি থেকে বাঁচতে মাঝখানে চলে গিয়েছি। রাস্তার কিনারায় পানি আর রাস্তার মাঝখানে গাড়ি, তো কোনটা তোমার জন্য সেফ মনে হয়? এদিকে তোমার জন্য আমার অবস্থা। মারশাদের কথাগুলো আদিরা খারাপ লাগলো। সে তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করায়নি। আদিরা ফের বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি যে এত কিছু হবে। মারশাদ বিরক্তি নিয়ে কিছু বলতে নিবে, তখন আদিরার মুখখানা দেখে মায়া লাগে, তাই সে আর কিছুই বলে না। আস্তে আস্তে নিজের বাইকের কাছে গিয়ে বাইকে বসে। তারপর হেলমেট পরে আদিরাকে ডাকে। বাইকে এসে বসো। মারশাদের ডাক শুনে আদিরা নিজের পিছনে একবার তাকায়। তা দেখে মারশাদ বিরক্ত নিয়ে বলে, আমি তোমাকেই বলছি, তুমি ছাড়া এখানে কে আছে যাকে আমি বাইকে উঠতে বলবো? আদিরা মেকি হেসে বলে, সমস্যা নেই ভাইয়া, আমি চলে যেতে পারবো। আমি কি বলেছি তুমি যেতে পারবে না? আমি জানি তুমি যেতে পারবে। এমন কি তুমি হেঁটে হেঁটেই যাবে? তোমার ক্লাস যেন কখন? আদিরার টনক নড়ে। সে তার ফোন সময় দেখতে ব্যাগে ফোন খুঁজে, কিন্তু ব্যাগে তার ফোন নেই। তারপর আশেপাশে তাকিয়ে দেখে পানির মধ্যে ফোনটা পড়ে আছে।
আদিরা জলদি করে ফোনটা উঠিয়ে দেখে তা কাজ করছে না। মার্শাদ বুঝতে পারলো আদিরা সময় দেখতে চাইছে, তাই মার্শাদ নিজেই বলল, আর 10 মিনিট বাকি, হেঁটে যেতে যেতে ক্লাস শুরু হয়ে যাবে। আদিরা তার ফোনটার ব্যাটারি খুলে পানি মুছে সেটাকে আবার লাগিয়ে চালু করার চেষ্টা করছে। মার্শাদ এটা দেখে চোখ বন্ধ করে 2বার বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে তাড়া দিয়ে বলে, তোমার আইফোন 15 প্রো ম্যাক্সকে সাইডে রেখে দয়া করে বাইকে ওঠো। আদিরা ইতস্তত করছে। মার্শাদ এবার ফের রেগে যায়। সে বলে, দেখো, আমার পায়েও হাতে ব্যথা। এখন আমাকে বাধ্য করো না তোমাকে টেনে আনতে। নিজের পায়ে হেঁটে বাইকে এসে বসো। আদিরা আর উপায়ন্তর না পেয়ে তাড়াতাড়ি করে বাইকে গিয়ে বসলো। তারপর মার্শাদ ও নিজের মাঝে নিজের ব্যাগটা রাখলো। মার্শাদ বলল, আমার বাম কাঁধে শক্ত করে ধরে বসো, ডান কাঁধে ধরবে না। আদিরা ইতস্তত করে ধিমি স্বরে বলল, ভাইয়া বাইক একটু আস্তে চালিয়েন। হুম। অতঃপর মার্শাদ বাইক স্টার্ট করে। প্রায় 5-7 মিনিট পর ওরা ভার্সিটিতে এসে পৌঁছে। আদিরা বাইক থেকে নেমে মার্শাদকে ধন্যবাদ বলে ছুট লাগালো ক্লাসরুমের দিকে। মার্শাদ পিছু ডাকতে নিয়েও ডাকলো না। এদিকে মার্শাদের ফ্রেন্ড সার্কেল মার্শাদের জন্য অপেক্ষা করছিল। তারা মার্শাদের বাইক আসতে দেখে খুশিও হয়েছিল, কিন্তু মার্শাদের বাইকের পেছনে আদিরাকে দেখে অবাক হয়। তারপর মার্শাদের কাছে এসে হাঁটুতে ক্ষত এসব দেখে রিহান আহনাফরা বিচলিত হয়ে পড়ে। রবিন নিজের হাঁটুতে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে নিয়েছে। সুমি তা দেখে ওর পিঠে একটা লাগিয়ে বলে, গাধা, মার্শাদের পা কেটেছে আর তুই নিজের পা ধরে বসে আছিস। রবিন পিঠ ঢলতে ঢলতে মুখ ছোট করে নিল। রিহান প্রশ্ন ছুড়ে, তোর হাত চলে গেল কিভাবে? জবাবে মার্শাদ চেহারায় বিরক্তি ফুটিয়ে বলে, বাইক অ্যাক্সিডেন্টে। রিহান, মৃদুল, আহনাফরা সবাই ভয় পেয়ে যায়। মৃদুল মার্শাদের ডান হাত ধরে বলে, আর কোথাও লেগেছে নাকি? সাথে সাথে মার্শাদ আহ করে উঠল। মৃদুল তাতে ভয় পেয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। আহনাফ জিজ্ঞাসা করে, হাতেও লেগেছে নাকি দেখি? আর ইয়ার 2 হাতেই রাস্তার সাথে ঘষা খেয়েছি, তবে বেকায়দায় পড়ে ডান হাতটা নাড়াতে কষ্ট হচ্ছে। তুই রাস্তায় একটু স্লো বাইক চালাতে পারিস না? আয় এখন মেডিকেলের সেন্টারে নিয়ে ফার্স্ট এড করিয়ে আনি। একটু পর মিটিংও আছে, তোর বদলে না হয় আমি অ্যাটেন্ড করে নিব। চলো। এরপর ওরা সবাই মেডিকেল সেন্টারের দিকে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মৌমি প্রশ্ন করে, আচ্ছা মার্শাদ, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আদিরা তোর বাইকের পেছনে কি করছিল? আরে ওর জন্যই তো। থেমে যায় মার্শাদ। এবার মার্শাদের বন্ধুমহল মার্শাদকে ঘিরে ধরে। সুমি কপাল কুঁচকে বলে, এই পর্যন্ত এই মেয়ের জন্য তোর কতবার বিপদ হলো, তাও তুই এই মেয়েকে তেমন কিছু বলিস না। সুমির সাথে রাত্রিও তাল মেলায়। আহনাফ বললে, সুমি, আদিয়া কি ইচ্ছে করে করেছে নাকি? চলো এবার। মার্শাদ, তুই চলতে চলতে ঘটনা বলতে থাক। তারপর মার্শাদ ঘটনাটা বলতে থাকে। ভার্সিটির মেডিকেল সেন্টার থেকে ফার্স্ট এড করে বেরোতেই আচমকা একটা মেয়ে এসে মার্শাদকে জড়িয়ে ধরে। মার্শাদ হঠাৎ এই কাণ্ডে 2 পা পিছিয়ে যায়। মেয়েটি বলছে, বেবি, তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? তুমি ঠিক আছো? মার্শাদ ব্যথায় চোখ খিচে নিয়ে বলে ওঠে, লিভ মি সামিরা। নো, আই ওয়াজ স্কার্ড। তোমার অ্যাক্সিডেন্টের খবর শোনার পর আমি কতটা ভয় পেয়ে গেছি, যদি তোমার কিছু হয়ে যেত। পাশ থেকে মৃদুল বলে ওঠে, এখন কি তুমি খাড়ার ওপর মরার ঘা দিতে এসেছ? মৃদুলের কথা শুনে রাহিন, আহনাফ, সুমি, মৌমি হেসে ফেলে। সামিরা তাতে রেগে মার্শাদকে ছেড়ে দাঁড়িয়ে বলে, তোমাদের প্রবলেম কি? আমি টেনশনে আছি আর তোমরা হাসো। মৃদুল আবার কিছু বলতে উদ্যত হলে আহনাফ ওকে থামিয়ে বলে, তোমার টেনশনটা আমি বুঝতে পারছি, কিন্তু টেনশনের কারণে তোমার বেবিকে আরও কষ্ট দিবে নাকি? দেখো না, ওর হাতে ঝুলিয়ে দিয়েছে। এখন কি তুমি চাও ও হুইল চেয়ারে বসুক? সামিরা চিন্তা করলো, তারপর মুখ ভার করে বলল, তাই তো, আমিও না ভয় কি করব বুঝতে পারছিলাম না। জান, চলো তোমাকে আমি বাসায় নিয়ে যাই, রেস্ট করো তুমি। মার্শাদ মনে মনে বিরক্ত হলেও হাসার চেষ্টা করে বলে, আমার একটু কাজ আছে, ভেরি ইম্পর্টেন্ট, সো আমি এখন কোথাও যাব না। কিন্তু কোনো কিন্তু না, তুমি ক্লাসে যাও, ক্লাস শুরু হয়ে গেছে তো।
সামিরা হেসে বলে। আমার ক্লাস এখন না, পরে। আমি তোমার সাথে থাকতে পারবো। মার্শাদ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ফের চোখ খুলে খুব সুন্দর করে মিকি হেসে বলে, কিন্তু আমি তো এখন মিটিংয়ে যাব। ইট সো ইম্পর্ট্যান্ট। সো তুমি এখন যাও, এই মৌমি সামিরাকে নিয়ে যা। তোরা ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া কর, বিল আমার নামে লিখে দিস। তারপর সুমি, মৌমি, রাত্রিরা সামিরাকে নিয়ে চলে গেল। সামিরা যেতেই মার্শাদ বাম হাতে আহনাফকে কয়েকটা ঘুষি মারে আর বলে, তোকে না করেছি না, আমাকে ওর বেবি বলবি না। বারবার ভুলে যাস কেন বল? আহনাফ হাসতে হাসতে বলে, আরে ইয়ার, মজা করছিলাম। তোর মজা তোর কাছে রাখ, আমার সাথে এসব মজা করবি না। বলতে বলতে মার্শাদ আহনাফকে আরও 2টা লাগিয়ে দিয়েছে। মার্শাদের রাগ দেখে আহনাফ ফের হাসতে হাসতে বলে, আচ্ছা সরি, এবার কি তোর আরেকটা হাতও ভাঙবি নাকি? তোর রেস্ট দরকার। চল, তোকে রবিন তোর ফ্ল্যাটে পৌঁছে দিবে। আমি ওখানে যাব না, হোস্টেলে যাব। বলা তো যায় না, সাগর কখন কি বলে। তোর মর্জি, চল। এই আদিরা, তুই নাকি আজ ভাইয়ের বাইকে করে ভার্সিটিতে এসেছিস? মাহির প্রশ্নে ঘুরে তাকায় আদিরা। ক্লাস চলছে আর মাহি তার পেছনে বসে ফিসফিস করে আদিরাকে এসব জিজ্ঞাসা করছে। আদিরা হাতের ইশারায় মাহিকে থামতে বলে সামনের দিকে তাকায়, কিন্তু মাহি কথা শুনল না। সে আদিরার পিঠে গুঁতো দিয়ে বলে, বল না, ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম, কিভাবে হলো? আদিরা পেছনে ঘুরে মাহিকে কিছু বলতে নিলে ক্লাসের টিচার আদিরাকে সাবধান করে। আদিরাও সামনে ফিরে ভদ্র বাচ্চার মতো ক্লাসে মনোযোগ দেয়। ক্লাস শেষে বের হওয়ার পর মাহি আদিরাকে চেপে ধরে। তারপর আদিরা পুরো ঘটনা বলে। মাহি মাথায় হাত দিয়ে বলে, বড় ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারতো। আমি ভাইয়াকে খুঁজে দেখি, কি অবস্থা কে জানে। আদিরা মাহির হাত ধরে ওকে আটকিয়ে বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি, সত্যি আমি বুঝতেই পারিনি এসব হবে। মাহি মৃদু হেসে বলে, রিল্যাক্স, আমি জানি তুই ইচ্ছে করে করিসনি। এত গিল্টি ফিল করতে হবে না, শুধু একটু সাবধানে রাস্তায় চলাচল করবি। আচ্ছা থাক তুই, আমি গেলাম ভাইয়াকে খুঁজতে। মাহি যেতেই আদিরা একটা গাছের নিচে বসে। তারপর খাতা বের করে নোটটা দেখছে। কিছুক্ষণ পর সামিরা সেখানে এসে হঠাৎ করেই আদিরার হাত থেকে খাতাটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। আচমকা এমন হওয়াতে আদিরা চমকে ওঠে। সামনে সামিরাকে দাঁড়ানো দেখে নিকট ভবিষ্যৎ কী হতে পারে তা কিছুটা আন্দাজ হয় তার। সামিরা রাগত দৃষ্টিতে আদিরার দিকে চেয়ে আছে। সামিরার পেছনে সুমি ও রাত্রিরা। মমি বলছে, সামিরা, লেট বি, ও তো ইচ্ছে করে করেনি। না মমি আপু, এসব ইচ্ছে করেই করেছে। আমার মার্শাদ বেবিকে ও ইচ্ছে করে কষ্ট দিতে চায়। যখনই ও মার্শাদ বেবির আশেপাশে আসে, ট্রাভেল যেন মার্শাদ বেবির সাথে চিপকু হয়ে লেগে যায়। সি অ্যাজ এ ট্রাভেল মেকার। আদিরা ভয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর কাচুমাচু করে এক কদম পিছিয়ে যায়। দূর থেকে আদিরার 2 ফ্রেন্ড রিন্তি ও সাবিহা এসব দেখে। ওরা ক্যান্টিন থেকে খাবার আনতে গিয়েছিল। এখন ওদের একজন ফোন করে মাহিকে কল করতে করতে খুঁজতে যায়। আরেকজন আদিরার কাছে আসে। সাবিহা এসে বলে, আপু তুমি ভুল ভাবছ, আদিরা জেনে শুনে কিছু করেনি। ও তো মার্শাদ ভাইয়ের বাইক দেখেও নি, আর মার্শাদ ভাইয়া তো কত স্পিডে। এই তুমি চুপ করো, তোমাকে কথা বলতে বলেছি। সাবিহা চুপ হয়ে যায়। সামিরা ফের বলে, তোমাকে যেন আমার মার্শাদ বেবির আশেপাশেও না দেখি। তুমি আশেপাশে আসলে আমার মার্শাদ বেবির লাইফে ট্রাবল কমবে না, বরং বাড়বে। গট ইট? নাও গেট লস্ট। বলে আদিরাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় সামিরা। সাবিহা তাড়াতাড়ি করে ধরে ফেলে। অতঃপর সামিরা চলে যায়। আদিরার নেত্রকোণ বেয়ে অশ্রুধারা বইছে। মমি এসে আদিরার গালে হাত রেখে বলে, তুমি প্লিজ কেঁদো না। সুমি মুখ ফসকে স্বামীরার সামনে বলে ফেলেছে। আমরা স্বামীরাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। স্বামীরা আসলে মার্শাদের প্রতি খুব কনসার্ন, ভালোবাসে তো। তুমি প্লিজ মনিক নিও না। তারপর মমিও চলে যায়। আদিরা চোখ মুছে নিজের খাতাটা তুলে এনে ব্যাগে নিয়ে লাইব্রেরির দিকে যাত্রা করলো। সাবিহা ওকে কিছু বলতে চাইলেও সে শুনল না। সাবিহা হতাশ হয়ে বলে, এই মেয়ে প্রতিবাদ করতে পারে না কেন? যে কেউ এসে একে শুনিয়ে দিয়ে যায়, আরও চুপচাপ কাঁদতে কাঁদতে দেখে। আমাদের 3 এক্সট্রোভার্টের সাথে এই ইন্ট্রোভার্ট কীভাবে মিলল? আল্লাহ ভালো জানে। এখন যাবে নিরিবিলি কোথাও।
তারপর সেখানে গিয়ে নিরিবিলি নিজের দুঃখ বিলাস করবে। তারপর সাবিহা মুখ ভার করে রিন্তিকে কল লাগাতে লাগাতে রিন্তিকে খুঁজতে গেল। লাইব্রেরিতে পিন পতন নীরবতা। আদিরার একদম পেছনের একটা টেবিলে নিরিবিলি বসে আছে। বেশিরভাগ স্টুডেন্টরা লাইব্রেরি এড়িয়ে চলে, কারণ এখানে আসলে আড্ডা চলে না। তাই তারা বই পড়ে বা পড়তে চায় তারাই আসে, আবার তো অনেকে ঘুমোতেও আসে। আদিরা তার সামনে 2-3টা বই ও খাতা খুলে ছড়িয়ে রেখে টেবিলে হাত গোল করে মাথা নিচু করে আছে। শুধু মাথা নিচু করে আছে বললে ভুল হবে, সে কাঁদছে। ছোট থেকেই সে এমন, চুপচাপ থাকতে পছন্দ করে, কারোর সাথে ঝামেলায় জড়াতে চায় না। বাবা মায়ের বড় শান্ত মেয়ের পারফেক্ট উদাহরণ। প্রায় অনেকক্ষণ পর আদিরা নিজের পাশের চেয়ারে শব্দ পেল। কেউ চেয়ার টেনে সেখানে বসেছে। আদিরা পাশে বসা মানুষটিকে দেখতে ও নিজের বইগুলো গুছাতে মাথা উঠায়। অতঃপর মাথা উঠিয়ে পাশে তাকাতেই সে চমকে ওঠে। আদিরা তার পাশের চেয়ারে এসে বসা মানুষটাকে দেখে চমকে ওঠে। হঠাৎ করে দাঁড়াতে গিয়ে পায়ে একটু ব্যথাও পেয়েছে। তারপর সে তোতলানোর স্বরে প্রশ্ন ছুড়ে, আপনি আপনি এখানে? মার্শাদ আদিরাকে চেয়ারে বসতে ইশারা করে নিচু গলায় বলল, বসো আর আস্তে কথা বলো। সবার মনোযোগ কি এদিকে আনবে নাকি? আদিরা ফিসফিস করে ফের শুধায়, আপনি এখানে কি করছেন? মার্শাদ বিরক্ত হয়ে নিজেই বাম হাত দিয়ে আদিরার হাত ধরে টান দিয়ে চেয়ারে বসায়। তারপর নিচু স্বরে বলে, কেন আমি এখানে আসতে পারি না? এখানে কি আমার আসা নিষেধ? মার্শাদ কথা বলতে গিয়ে আদিরার দিকে সামান্য ঝুঁকে গিয়েছিল। আদিরা তাই বিপরীত পাশে কিছুটা হেলে আমতা আমতা করে বলে, না ভাইয়া, আমি আসলে তা বলিনি, মানে আমি। মার্শাদ কপাল কুঁচকে আদিরার প্রতিক্রিয়া দেখে সোজা হয়ে বসে। তারপর বলে, এই তোমাকে না বলেছি, এই মানে আসলে এগুলো বলবে না, যা বলার ডিরেক্ট বলো। আদিরা মাথা নিচু করে বলে, কিছু না। গুড, এখন বলো সামিরাকে তখন কিছু বলনি কেন? আদিরা নজর উঁচি করে মার্শাদের দিকে তাকায়। তারপর আবার দৃষ্টি টেবিলের দিকে রেখে চুপ করে থাকে। মার্শাদ জবাবের অপেক্ষা করেও জবাব না পেয়ে ফের শুধায়, চুপ করে আছো কেন, বলো। কি বলবো? মার্শাদ চোখ বন্ধ করে নিজের কপালে দুটো চড় মারে। আদিরা তো দেখে অবাক হয়ে বলে, ভাইয়া আপনি এমন করবেন না, এমনিতেই আমার কারণে হাতে পায়ে ব্যথা পেয়েছেন। আমি ব্যথা পেয়েছি তাই তো, তাহলে তোমাকে কিছু বললে আমি বলবো, সামিরা কেন বলবে? আদিরা চট করে বলে ফেলে, আপনার গার্লফ্রেন্ড তাই। কি? মার্শাদ বেশ জোরেই বলে ফেলে। আদিরা মুখে হাত দিয়ে দ্রুত চেয়ার ঠেলে দুজনের মাঝে এক হাত দূরত্ব তৈরি করে ফেলে। বুক শেলফের পেছনের দিকে টেবিল হওয়াতে ওদেরকে দেখা যাচ্ছিল না, কিন্তু এখন কয়েকজন উকি ঝুঁকি দিচ্ছে। মার্শাদ সবার দিকে রাগান্বিত দৃষ্টি দিলে যে যার পড়া ও কাজে মন দেয়। তারপর মার্শাদ আদিরার দিকে চেয়ে মাঝের দূরত্ব দেখে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আদিরা, কথা বলছিলাম, তুমি এত দূরে গিয়ে বসেছো কেন? আর এটা লাইব্রেরি। আদিরা বলে ওঠে, আই এম সরি ভাইয়া। এটা বলেই আদিরা নিজের ব্যাগটা কোনো মতে উঠিয়ে ছুটে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। মার্শাদ ডাকতে গিয়েও থেমে যায়। টেবিলে কয়েকটা বই খোলা আর একটা খাতা। মার্শাদ বইগুলো দেখে বুঝলো এসব লাইব্রেরির বই। তাই সে হাতটা উঠিয়ে লাইব্রেরি থেকে বেরোনোর আগেই এক জুনিয়র ছেলেকে বলল বইগুলো যেন শেলফের জায়গা মতো রেখে দেয়। আহনাফ, মার্শাদ যে এলো না? ভিপি আশিকের কথার জবাবে আহনাফ বললে, ভাই আজ সকালে মার্শাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য ওর বদলে আমি এসেছি। ভিপি আশিককে চিন্তিত দেখালো। তিনি বললেন, এখন কি অবস্থা ওর? আমি ওকে রেস্ট করতে পাঠিয়েছি। তখন মাঝ থেকে বিরোধী দলের একজন বলে উঠল, একটু আগেই মার্শাদকে লাইব্রেরির দিকে যেতে দেখলাম। আসলে মার্শাদের ইচ্ছা নাই মিটিংয়ে আসার, তাই বাহানা করছে। বিরোধী দলের হয়ে যে বিপি পদে দাঁড়িয়েছে সেই সাগর এবার বলে উঠে, একটা সামান্য মিটিং জয়েন করতে যার এত বাহানা, সে আবার হবে ভিপি। ভিপি হওয়া বাচ্চাদের খেলা না, বুঝে দিস এটা তোর বন্ধুকে। আহনাফ মৃদুলের দিকে তাকায়। মার্শাদকে এত করে বলল রেস্ট নিতে, আর সেই কিনা লাইব্রেরিতে গেছে। এখন ভিপি আশিককে কি জবাব দিবে তাই ভাবছে আহনাফ। তখনই মার্শাদ সেখানে হাজির হয় আর ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কোনটা বাচ্চাদের খেল সেটা তুই আমাকে বোঝাতে আসিস না। তুই তোর নিজের চরকায় তেল দিয়ে কাজে আসবে।
ভিপি আশিক মার্শাদকে দেখে বলেন, তুমি রেস্ট নিলেই পারতে। ঠিক আছো? হাতে কি ফ্র্যাকচার হয়েছে? না ভাই, ডাক্তার রেস্টে রাখতে বলাতেই হাতটা এইভাবে গলায় ঝুলিয়ে হাঁটতে হচ্ছে। এমনিতে কয়েক জায়গায় কাট পড়েছে, কিন্তু সিরিয়াস কিছু না। বলতে বলতে মার্শাদ ফাঁকা চেয়ারে বসে। এরপর ওরা মিটিং শুরু করে। আদিরা তার বান্ধবীদের সাথে বসে মাথা চাপড়ে এখন আফসোস করছে। আমার খাতা লাইব্রেরিতেই ফেলে এসেছিলাম, কিন্তু এখন গিয়ে পেলাম না। রিন্তি বলে, মার্শাদ ভাই কি তোকে খেয়ে ফেলতো? উনি বাঘ না ভাল্লুক? এত ভয় পাওয়ার কি আছে? আজব। সাবিহা বলে, থাক বসে, খাতায় থাকা সব নোট তোর গেছে। এবার তোর সাথে সাথে আমাদেরও কপাল চাপড়াতে হবে। এই যুগে এসেও মানুষ নাকি এত ভীতু হয়। মাহি বলে ওঠে, থাম তো তোরা, এখন নাতাশার কাছে নোটস চাইতে হবে, কিন্তু ও কি দিবে? এই আদৌ আমার দাভাই এতটাও খারাপ না যে তুই ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিস। তোর সাথে একটু কথা বলতেই গিয়েছিল। চারজনেই মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পর মাহির ফোন বেজে ওঠে। মাহি দেখে তার দাভাই কল করেছে। মাহি বলে, দাভাই কল দিচ্ছে। আদিরা বলে, আমি কিন্তু ওনার সাথে কথা বলতে যাব না। তোকে যেতে বলেছে? আগে থেকে বেশি ভয় পাস। তারপর মাহি কল রিসিভ করে। মার্শাদ বলে, কই তুই? এই তো মিনারের কাছে বসে আছি। আচ্ছা, আমি আসছি। তারপর মার্শাদ কল কেটে তার বন্ধুদের কাছে মিনারের কাছে যাচ্ছে। সাবিহা বলল, ভাইয়া কি বলেন? আসছে এখানে। আদিরা বলে ওঠে, আমি কিন্তু ওনার সাথে কথা বলতে যাব না। এখানে আসছে কেন? তুই গিয়ে কথা বলে আয়। মাহি এবার কঠোর দৃষ্টিতে চাইলে আদিরা চুপ হয়ে যায়। প্রায় কিছুক্ষণ পর মার্শাদ ও তার বন্ধুরা সেখানে আসে। ওরা সেখানে এসে দাঁড়াতেই আদিরা রিন্তির দিকে সরে বসে। রিন্তি ও রাহিনকে দেখে নিচের দিকে চেয়ে লাজুক হাসছে। মার্শাদ এসে আদিরার দিকে এক পলক চেয়ে মাহিকে বলে, তোর ফ্রেন্ডকে বলে দিস আমি রাক্ষস নই যে এভাবে ভয়ে থরথর করে কাঁপবে। আর এই নে ধর। অতঃপর মাহির হাতে আদিরার খাতাটা তুলে দিয়ে আবার বলে, পালানোর চক্করে টেবিলের উপর বইগুলো গোছানোর প্রয়োজন তো মনে করেইনি, সেই সাথে নিজের খাতাটাও ফেলে এসেছে। মাহি আদিরার খাতাটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বলে, থ্যাংক ইউ দা ভাই, তুই খাতাটা না তুললে আমাদেরকে নোট যে কই থেকে জোগাড় করতে হতো। ওই ভীতু তো সব ভুলে চলে এসেছে। একটা সাধারণ প্রশ্ন করেছিলাম তোমাকে, সেটার জন্য পালিয়ে আসার দরকার ছিল না। এরপর মার্শাদ উল্টো দিকে ঘুরে হাঁটা ধরে। আদিরা মার্শাদের কথাগুলো শুনে মন খারাপ করে বসে থাকে। এদিকে যাওয়ার আগে আহনাফ মাহির কাছাকাছি এসে ফিস ফিস করে বলে, বিকেলে ক্লাসের পর পদ্মা পুকুরের কাছে আসবে। তারপর আহনাফও মার্শাদের পেছনে যাওয়া ধরে। মাহি মুখ ভেঙচি কেটে বলে, বললেই হলো, যাব না আমি, দেখি কি করে। মহারাজ এসে আদেশ দিয়ে গেল, মতামত শোনার দেরিও করলো না। কত বড় নবাব। সাবিহা, রিন্তি ও আদিরা মাহিকে রাখতে দেখে হেসে ফেলে। সাবিহা বলে, তোদের টম অ্যান্ড জেরির মতন ঝগড়া দেখলে বোঝাই যায় না তোরা একে অপরকে পছন্দ করিস। কে পছন্দ করে? আমি ওই লোককে পছন্দ করি না। ওই লোকই সারাক্ষণ আমাকে জ্বালাতে আসে। কোনো কাজ না থাকলে যা হয় আর কি। এরে ভালোবাসার থেকে এক বালতি পানিতে ডুবে মরাও উত্তম। মাহির কথা শুনে ওরা তিনজন আরেক দফায় হাসলো। আর মাহি মুখ ফুলিয়ে বসে রইল। আরশাদ খান ভীষণ চিন্তিত হয়ে তার অফিস রুমে বসে আছেন। কিছুক্ষণ আগেই তার বড় মেয়ে মিলির কল এসেছিল। তার বড় মেয়ে তাকে যা বলেছে তা নিয়ে খুব চিন্তিত। এখন মার্শাদকে তার এখানে খুব দরকার। কিন্তু সকালে মাহি তাকে ফোন করে বলেছিল মার্শাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন মার্শাদকে এখানে আসতেই বা কীভাবে বলবে? চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে যদিও সময় বেশি লাগে না। ভেবেচিন্তে আরশাদ খান মার্শাদকে কল লাগালো। মার্শাদ কল রিসিভ করতেই আরশাদ খান বলল, তুমি কি আজকে একটু কুমিল্লা আসতে পারবে? মার্শাদ সন্দিহান কণ্ঠে শুধালো, কেন, জরুরি দরকার? মিলি কল করেছিল, বলল রুহুল আমিন রাদীপকে এবার কাউন্সিলর পদে দাঁড় করাচ্ছে, তুমি তো জানোই। মার্শাদ তার বাবাকে পুরো কথা বলতে দিল না। সে বলে উঠল, নিজের ছল চাতুরি থেকে শুধরালো না, আমি আসছি। তারপর মার্শাদ কল কেটে আহনাফকে বলে, তুইও আমার সাথে যাবি। কোথায়? কুমিল্লা। আহনাফ
অবাক হয়ে বলে, কুমিল্লা কেন? বাবা যেতে বলেছে, আর বাইক তুই চালাবি। এক কাজ কর, তোর বাইকটাই নিয়ে চল। তারপর মার্শাদ হাঁটা শুরু করে। আহনাফ মাথা চুলকে ফুস করে নিঃশ্বাস ছেড়ে মাহিকে মেসেজ করে দেয় তার আজকের বিকেলের সারপ্রাইজ ক্যান্সেল। মাহি মেসেজটা দেখে ব্রু কুঁচকে নেয়, তারপর বলে, হঠাৎ করে তাও ভাই কুমিল্লা যাচ্ছে কেন? কিছু কি হয়েছে? তারপর মাহি বিষয়টা জানতে তার মাকে কল করে। মিসেস মীরা তখন আচার বানাচ্ছিলেন, বড় মেয়ের জন্য পাঠাবেন বলে। ফোন বাজতে দেখে তিনি হাত মুছে রিসিভ করেন। তখনই মাহি বলে, কি করছো আম্মু? আচার বানাচ্ছি, মিলি খেতে চেয়েছে। খালি আপিলির জন্যই আচার বানাও, আমাকে তো চোখেই দেখো না। মিসেস মীরা হেসে ফেললেন, তারপর বললেন, তোর জন্য বানাবো, তুই বাড়িতে তো আয়। মাহি রাগ করে বলে, আপিলিও বাড়িতে থাকে না, আমিও থাকি না, কিন্তু তুমি বেশি ভালোবাসো আপিলিকেই। আমার প্রতিও তো একটু মায়া দয়া করে আচার কিছু রান্না করে পাঠিয়ে দিতে পারো। দাভাই তো আজকে যাচ্ছে ওখানে। মার্শাদের আসার কথা শুনে মিসেস মীরা অবাক হলেন। তিনি শুধালেন, তোর দাদাভাই আসছে, আমি তো জানি না, তোকে কখন বলল? মাহি থতমত খেয়ে যায়, তারপর একটু ভেবে বলে, আমি শুনলাম, রবিন ভাইয়া বলছিল, তখন শুনে ফেলেছি। দাভাই তো আমাকেও জানায়নি। আমি যে ফ্ল্যাটে এখন একা থাকবো সেটারও কোনো খবর নেই তোমার ছেলের। দাঁড়া দেখি হঠাৎ করে কি হলো যে হুট করে আসছে। মাহি বুঝতে পারল তো মাও এই ব্যাপারে জানে না। মাহি বলে, আম্মু কল রাখি, ক্লাস আছে। তারপর মাহি কল রেখে তার বান্ধবীদেরকে বলে, দাভাই কুমিল্লা যাচ্ছে, আমাকে বলে উনি। মাও নাকি জানে না। আমি এখন অত বড় ফ্ল্যাটে একা কিভাবে থাকবো? রিন্তি বলে, আমার ও সাবিহার সাথে মেসেজ চলে আয়। একা একা একটা ফ্ল্যাটে থাকা তো ঠিক না। মাহি গালে হাত দিয়ে চিন্তা করছে। সাবিহা বলে, এত চিন্তা করিস কেন? ভাইয়া হয়তো কোনো কাজে যাচ্ছে। মাহি হুট করে বলে ওঠে, তোরা তিনজনই আজকে আমার সাথে ফ্ল্যাটে থাকবি। রিন্তি ও সাবিহা তো রাজি, কিন্তু আদিরা হকচকিয়ে বলে ওঠে, না না না, আমি মেসেই থাকবো। রিন্তি আদিরাকে প্রশ্ন ছুড়ে, কেন রে? একটা দিন আমাদের সাথে থাকতে কি সমস্যা তোর? আমার জিনিসপাতি সব তো ওখানে, যদি হারিয়ে বা চুরি হয়ে যায়। ওখানের আপুরা বলেছে তাদের নাকি অনেক কিছু খুঁজে পায় না। সাবিহা বলে, টাকা পয়সা নিজের সাথে করে নিয়ে নিবি, তাহলে তো হলো। টাকা পয়সা আমার সাথেই থাকে। তাহলে বাহানা করা বন্ধ কর, দুজনে জামা কাপড় নিয়ে মাহির ফ্ল্যাটে চলে আসবে। মাহিও বলে, আজ তাহলে বেশ মজা হবে। একটা হরর মুভি অনেক দিন ধরে দেখবো ভাবছিলাম, আজ চারজনে মিলে দেখবো। আদিরা হরর মুভির কথা শুনে আরও ভয়ে কুঁকড়ে গেছে। তা নিয়ে ওদের হাসাহাসি চলতে থাকে। বিকেলের দিকে মার্শাদ ও আহনাফ কুমিল্লায় পৌঁছায়। প্রথমেই যায় রুহুল আমিনের অফিসে। রুহুল আমিন মার্শাদকে দেখে অবাক হয়। সে প্রশ্ন ছুড়েন, মার্শাদ তুমি এখানে? মার্শাদ জবাবে বলে, হ্যাঁ আমি। অবাক হলেন? তা তো কিছুটা হলাম। তুমি এখন চট্টগ্রামে থাকো জানি, হঠাৎ কুমিল্লায়? মার্শাদ বাঁকা হেসে বলে, আপনার চেহারাটা বারবার মনে পড়ছিল, তাই দেখতে এলাম। রুহুল আমিন মেকি হাসল। মার্শাদ ফের বলল, আমার আপিলি কেমন আছে? আপনার ভাগ্নে তার কোনো অযত্ন করছে না তো? রুহুল আমিনকে ভরকে গেলেন। তিনি বললেন, তুমি এভাবে বলছো কেন? তোমার বোনও তো একদম ভালো আছে। থাকলেই ভালো। আপনি রাজনীতি করেন, সমস্যা নাই। আমার দুলাভাইকেও আপিলিকে জড়াবেন না। এটা কিন্তু বিয়ের সময় শর্ত ছিল, মনে আছে? নাকি পেপারস দেখাবো? পেপারসে আপনারও সাইন আছে। রুহুল আমিন হতভম্ব হয়ে গেছে। সে তো তখন উদ্দেশ্য নিয়ে মিলির সাথে রাদীপের বিয়েটা করিয়েছিল, কিন্তু একটা পেপার মার্শাদ তার সাইন নিয়েছিল। তারপর থেকে মার্শাদ তাকে বলতো যেন রাদীপকে রাজনীতির প্যাচে না জড়ায়। তবে কি এটাই সেই পেপার? রুহুল আমিন বললেন, আমি এসব জানি না, তোমার দুলাভাই চাইছে। আর রাজনীতিতে আসলে ক্ষতি কি? ক্ষতি তো কিছু না, কিন্তু আপনার সাথে আর যাই হোক ভদ্রতা যায় না, তাই আগে থেকেই সাবধান করলাম। আমার আপিলি প্রেগনেন্ট, সো মাইন্ড ইট।
রুহুল আমিন মেখে হাসলো। মারশাদ আহনাফকে নিয়ে বেরিয়ে গেল। মারশাদরা যেতেই রুহুল আমিন কাউকে কল করে বলল, এই মার্সাদ এসে সব প্ল্যান ঘেটে দিল। এখন আমাকে যা করার করতে হবে, নতুন প্ল্যানিং করতে হবে যেন মার্সাদ কিছু না করতে পারে। তার জন্য মিলিকে হাতের মুঠোয় আনতে হবে। মারশাদ ও আহনাফ তারপর নিজ নিজ বাড়িতে যায় বাড়ির সবার সাথে দেখা করতে। মিসেস মীরা মারশাদের অ্যাক্সিডেন্টের কথা জানতেন না। তিনি মারশাদের এই অবস্থা দেখে ভীষণ বিচলিত হয়ে পড়লেন। বাবু, তোর এই অবস্থা কিভাবে হলো? কোথায় অ্যাক্সিডেন্ট হলো? ঠিক আছিস তুই? মায়ের বিচলিত মুখখানা দেখে মারশাদ মৃদু হেসে মাকে জড়িয়ে ধরল। তারপর বলল, সামান্য একটু, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো কি হয়েছে? আমি তোকে বারবার বলি বাইক চালানোর সময় সাবধানে চালাবি। আমার একটা কথাও তুই শুনিস না। তোর বাবাকে বারবার নিষেধ করেছিলাম ছেলেকে বাইক কিনে দিও না, দিলে গাড়ি দাও। কিন্তু তোর বাবা তো ছেলে যা বলবে সেটাই করবে। আমার কথা কেন শুনবেন তিনি? মারশাদ তার মাকে চেয়ারে বসিয়ে নিজে আরেকটা চেয়ারে বসে বলে, তুমি অনেক বেশি চিন্তা করো মা, কিচ্ছু হবে না আমার সাথে আহনাফ আছে তো, ও একটু গেছে ওর বাসায় সবার সাথে দেখা করতে। মিসেস মীরা মুখ গোমড়া করে বসে রইলেন। মারশাদ বুঝে গেছে তার মা এখন এটা নিয়ে দুশ্চিন্তা করতেই থাকবে, তাই মাকে একটু ব্যস্ত করতে বলে, খুব খিদে পেয়েছে মা, সেই 12টার দিকে বের হয়েছি, কিছু খাওয়া হয়নি, তুমি তাড়াতাড়ি করে আমায় একটু খাইয়ে দাও তো। মিসেস মীরা এবার ব্যতিব্যস্ত হয়ে ছেলের জন্য খাবার আনতে চলে গেলেন। রাত প্রায় 9টার বেশি বাজে। 4 বান্ধবী পপকর্ন, চানাচুর ও চিপস নিয়ে পুরো ফ্ল্যাটের আলো নিভিয়ে মুভি দেখছে। যখন যখন ভয়ঙ্কর সিনগুলো আসছে তখন তখন চিৎকার দিয়ে উঠছে। হঠাৎ আদিরা বলে ওঠে, পানি খাবো, বোতলের পানি তো শেষ। মাহি বলে, ডাইনিং থেকে নিয়ে আয়। আদিরা ভয়ে জড়সড় হয়ে বলে, আমি একা যাব না, আমার সাথে কাউকে যেতে হবে। দেখ, এখন কোথাও যেতে পারবো না, মুভিটার ক্লাইম্যাক্স পর্যায়ে আছে, এখন মিস করাই যাবে না। তোর পানি খেতে হলে অপেক্ষা কর, নয়তো নিজে গিয়ে নিয়ে আয়। বাধ্য হয়ে আদিরা শুকনো মুখে জড়সড় হয়ে বসে আছে। তার মনোযোগ আর মুভিতে নেই। তার কাছে বারবার মনে হচ্ছে সে কারো পায়ের শব্দ পাচ্ছে। সে শুকনো ঢোক গিলে বলে, এই তোরা কারো পায়ের শব্দ পাচ্ছিস? রিন্তি জবাবে বলে, না, শুধু তোর কানেই পায়ের শব্দ আসছে। আমরা তো মুভিতেই মনোযোগ দিয়ে রেখেছি, তুইও দে। অন্যদিকে মনোযোগ দিচ্ছিস বলেই তোর এরকম ভয় লাগছে। সাবিহা ও বলে, এ নিয়ে তুই এক কথা কয়বার বললি? বলতো, চুপচাপ দেখ না। মাহি বলে, তোরা চুপ কর, এক্ষুনি ভূতটা বের হবে, আস্তে। আদিরা নিজের কথায় পাত্তা না পেয়ে বারবার অন্ধকারে আশেপাশ ঘুরছে। তার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যাওয়ার দশা। মাহির ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মনে খুব সাহস নিয়ে দৌড়াদৌড় পড়তে পড়তে বিছানা থেকে নেমে ডাইনিংয়ের দিকে অগ্রসর হচ্ছে। মাহির কড়া নিষেধ, রুমে লাইট জ্বালানো যাবে না। তারপর ডাইনিংয়ে লাইট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই হঠাৎ চকিত চোখ মুখ খিচে চিৎকার করে উঠল সে। আদিরা চিৎকার করে উঠতেই কেউ একজন তার মুখ চেপে ধরে দেয়ালের সাথে ঠেকায়। ওদিকে ঠিক একই সময় মুভিতে ভূতের আকস্মিক আগমনে মাহি, রিন্তি ও সাবিহা চিৎকার করে উঠেছে, যার দরুন আদিরার চিৎকার ফিকে পড়ে গেছে। আদিরা নিজেকে ছাড়াতে ছটফট করছে। তখন মারশাদ বিরক্ত হয়ে ফিসফিস করে বলে, তুমি এখানে কি করছো? আর আমাকে দেখে এভাবে ভূত দেখার মতো চিৎকার করলে কেন? মারশাদ জবাবের অপেক্ষা করছে, কিন্তু আদিরার তো মুখ বন্ধ। সে করছে বলে আরশাদ ফের বলে, সমস্যা কি তোমার, বলছো না কেন? কথাটা নিজে বলে সাথে সাথে তার নিজেরই বোধ হয়। তারপর আদিরার মুখ থেকে হাত সরিয়ে খানিক পিছিয়ে যায়। দুজনেই নীরব। কিছুক্ষণ পর আবার মাহির ঘর থেকে আত্মচিৎকার ভেসে আসলে আদিরা ভয়ে দৌড়ে সেখানে যেতে নিলে মারশাদ আবার ওর হাত ধরে ফেলে। তারপর ফের শুধায়, এই চিৎকার কেন করছো? ওরা ওই ঘরে কে কে আছে? কি খিচুড়ি পাকাচ্ছ তোমরা? আদিরা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, না মানে ভাইয়া, আসলে আমরা। মারশাদ চোখ বন্ধ করে ফের হতাশা নিঃশ্বাস ছেড়ে বলে, আদিরা। আদিরা চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে বলে ওঠে,
মাহি বলেছিল আপনি কুমিল্লা যাবেন, তাই মাহি ফ্ল্যাটে একটা কিভাবে থাকবে ভেবে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমি কিন্তু আসতে চাইনি, মাহি বলেছে তাই এসেছে। আদিরা রেলগাড়ির গতিতে কথা বলাগুলো শুনে মার্শাদ সংক্ষেপে ধীরে সুস্থে বলল। ও আচ্ছা। মার্শাদের জবাব শুনে পিট পিট করে চোখ খুলে আদিরা। এত শান্ত জবাব! আদিরা ভেবেছিল তাকে বকবে, যেভাবে প্রথম সাক্ষাতের দিন ভুলেই আইসক্রিম পড়ে যাওয়াতে বকেছিল। ফ্ল্যাশব্যাক। ভার্সিটিতে আজ চতুর্থতয় দিন আদিরার, আর নতুন বান্ধবী রিন্তির সাথে সে হাঁটতে হাঁটতে আইসক্রিম খাচ্ছে। রিন্তি জোর করে আদিরাকে কিনে দিয়েছে যদিও। আইসক্রিম খেতে খেতে হাঁটার সময় রিন্তি তার কিছু ফানি মেমোরি শেয়ার করছে, যার দরুন হাসি আটকে রাখতে না পেরে আদিরা টালমাটাল হয়ে গিয়েছিল। তখন পাশ দিয়ে মার্শাদ যাচ্ছিল। ঠিক তখনই মার্শাদের সাথে ধাক্কা লাগে আদিরার। মার্শাদের সাদা জ্যাকেটে আদিরার অরেঞ্জ আইসক্রিম লেগে যায়। সাথে সাথে সাদা জ্যাকেটের বুকের দিকটার একটু নিচে কমলা দাগ পড়ে যায়। তাতে ভীষণ রেগে যায় মার্শাদ। চিৎকার করে বলে ওঠে, এই মেয়ে, কি করলে তুমি এটা? সাথে সাথে আদিরাও ঘাবড়ে যায়, সেই সাথে রিন্তিও। সে চোখ বড় বড় করে নিজের আইসক্রিম ও মার্শাদের জ্যাকেটে লাগা কমলা দাগ দেখছে। মার্শাদ নিজের প্রশ্নের উত্তর না পেয়ে আরও রেগে যায়। সে ফের ধমকে উঠে বলে, এখন হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? হাঁটার সময় চোখ কি হাতে নিয়ে হাঁটো? দেখো না সামনে পিছনে কেউ আসছে কি না। আদিরা ভয়ে কী বলবে বুঝে উঠতে পারছে না। সে কোনো মতেই মুখ দিয়ে সরি উচ্চারণ করে। মার্শাদ তা শুনে আবারও ওকে ধমকে ওঠে, সরি বললেই বুঝি সব শেষ? আমার জ্যাকেটটা যে নষ্ট হলো সেটা কি তোমার সরির দ্বারা ঠিক হয়ে যাবে? রিন্তি এবার ভয়ে ভয়ে বলে, সরি ভাইয়া, আসলে ওর কোনো দোষ ছিল না। আসলে কি আমার দোষ? আমি তোমাদের রাস্তায় চলে এসেছি। মার্শাদের কঠোর কণ্ঠস্বর শুনে রিন্তিও চুপ হয়ে যায়। পাশ থেকে আহনাফ, রিহান, মৃদুল রাব মার্শাদকে শান্ত হতে বলছে। আহনাফ বলে, সাগরের উপর করা রাগটা ওদের উপর ঝাড়িস না। ওদের মুখ দেখে মনে হচ্ছে ওরা ইচ্ছে করে করেনি, ভুল হয়ে গেছে। তুই এখান থেকে যা। এই জন্য রাস্তার মধ্যে মাতালের মতো হাঁটবে? মৃদুল বলে, বাদ দে না, তুই চল। ওই আইসক্রিমটা তোর জ্যাকেটে না লেগে মুখে লাগা উচিত ছিল। তোর মাথা ঠান্ডা হওয়া উচিত। এই শীতের মধ্যেও তোর মাথায় ডিম ভাজি করা যাবে। মার্শাদ এবার চোখ গরম করে মৃদুলের দিকে তাকায়। মৃদুল হাসার চেষ্টা করলে মার্শাদ হনহনিয়ে চলে যায়। তারপর থেকে আদিরা আরও গড়বড় করেছে আর মার্শাদের ধমক খেয়েছে। সেই থেকে সে মার্শাদকে ভয় পায়। ফ্ল্যাশব্যাক এন্ড। আদিরাকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মার্শাদের ভ্রু কুঁচকে আসে। সে আদিরার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি? আদিরা অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামিয়ে তাড়াহুড়ো করে বলে, কিছু না। কিছু না হলেই ভালো। এখন গিয়ে মাহিকে বলে দাও আমি চলে এসেছি। এই বলেই মার্শাদ তার নিজের রুমে চলে যায়। মার্শাদ যেতেই আদিরা হাঁপ ছেড়ে বাঁচে। তারপর তাড়াহুড়ো করে রুমে লাইট জ্বালায়। হঠাৎ লাইট জ্বালাতেই মাহি, সাবিহা, রিন্তি সবাই বিরক্ত নিয়ে মাহি বলে, লাইট বন্ধ কর, তোর ভয় করছে জানি, মুভিটা প্রায় শেষের দিকে। তারপর তোর ভাই এসেছে মাহি। আদিরার কথা শুনে মাহি অবাক হয়ে যায়। তারপর বলে, গেলও না বলে আসলোও না বলে, কি যে চলতেছে দাভাইয়ের মনে, যাই দেখে আসি। মাহি ল্যাপটপ পজ করে তার ভাইয়ের রুমে যায়। মাহি যেতেই আদিরা, সাবিহা ও রিন্তিকে বলে, এখন তো মাহির ভাইয়াও ফিরে এসেছে, আমাদের কি এখানে থাকা ঠিক হবে? সাবিহা বলে, কেন ঠিক হবে না কেন? আমরা তো মাহি একা থাকবে সেজন্য এসেছি। এখন উনি তো মাহিকে বলেও যায়নি আর বলেও আসেনি। উনি না আসলে তো মাহিকে একাই থাকতে হবে। তাই তো, তুই একটু বেশি বুঝিস আদু। আর এত রাতে তোর জন্য হোস্টেলের গেট কি খোলা রাখবে নাকি? সাবিহা ও রিন্তির কথা শুনে আদিরা মনক্ষুণ্ণ হয়ে বসে রইল। এদিকে মাহি মার্শাদের ঘরে গিয়ে মার্শাদকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে না বলে চলে গেলে কেন? আর এখন না বলেই চলে এসেছো। তুমি আজ আসবে না ভেবে আমার ফ্রেন্ডদের ডেকে নিয়েছি। আমি ফিরে আসবো বলেই তোকে জানাইনি। কোনো ঝামেলা হয়েছিল দা ভাই? না, কাজ ছিল। তুই এখন যা, আমি রেস্ট করব। আর চিল্লাপাল্লা করবি না। আর শোন। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মার্শাদ। অতঃপর আবার বলল, যা এবার। মাহি তারপর চলে আসে।
রুমে এসে মাহি ল্যাপটপ অফ করে বলে, মুভিটার বাকি অংশ আজকে আর দেখা যাবে না। যদি আরো ভয়ঙ্কর কিছু হয় আর আমরা চিৎকার করে উঠি, তবে দাভাই খুব রাগ করবে। মনে হয় দাভাইয়ের শরীরটা খারাপ। সকালে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে কুমিল্লা গেল আসলো। মাহির কথা শুনে ওরা তিনজনই মেনে নিল। একটু পর আদিরা বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।